মেহেরজান লেখনীতে পড়ি যান গল্পের প্রথম অংশ। রিঙ্কি তলপেট চেপে ধরে বাসর ঘরে বসে কাঁদছে। বয়স 15, বড় করে ঘোমটা দিয়ে বসে আছে খাটের এক কোনায়। মেহেরাজ ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছে তো খাচ্ছেই, আর ভাবছে আজ মা বাবা থাকলে এমন বউ নিশ্চয়ই ঘরে আনতো না। শ্যামলা হলেও কথা ছিল, কুচকুচে কালো, টেরা বেঁকা উঁচু উঁচু দাঁত। ওফ, চাচি পারলো কি করে এমন করতে আমার সাথে, বলেই আবার একটা সিগারেট ধরে হাতে। নাম মেহেরাজ, চেহারা মাশাল্লাহ। মা বাবা ওনাকে আর ছোট বোন মায়াকে রেখে পাড়ি জমান ওপারে। নতার পর চাচা চাচির কাছে বড় হয়, অবশ্য জমাজমের ওপর লোভে কাছে রাখতে নারাজ হয়নি তারা। মেহেরাজ দেখল সিগারেটের প্যাকেট খালি, বড় নিঃশ্বাস ছেড়ে রুমে গেল। দেখল রিঙ্কি বসে আছে, যদিও কান্নার শব্দ শোনেনি মেহেরাজ। এই মেয়ে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, তাই আদায় করার চেষ্টা করিও না, বলেই শুয়ে পড়ে। এবার মেহেরাজের কানে রিঙ্কির কান্নার শব্দ আসে। এই কাঁদছো কেন, কোনো সমস্যা? অনেকবার জিজ্ঞেস করার পর রিঙ্কি উত্তর দেয় না। উপায় না পেয়ে মায়াকে ডেকে নিয়ে আসে। মেহেরাজ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মায়া এসে বলে, ভাইয়া, ওর পিরিয়ড চলছে। মেহেরাজ আচ্ছা বলেই ব্যালকনি থেকে রুমে যেতেই মায়া বলে, এবারই নাকি প্রথম, একটু দেখে রাখিস, বলেই মায়া রুম ত্যাগ করে। মেহেরাজ অবাক হয়ে গেল, এত ছোট মেয়ে, দেখতে তো ঠিক বয়সী মনে হয়েছিল। মেহেরাজ ঔষধের বক্স থেকে ব্যথার ওষুধ আর পানি টেবিলে রেখে বলল, খেয়ে নিও, ব্যথা কমে যাবে, বলে ওয়াশরুমে গেল। ফিরে এসে দেখে রিঙ্কি খেয়ে ঘাপটি দিয়ে শুয়ে আছে এক কোণে। মেহেরাজও কিছু না বলে শুয়ে পড়ে। সকাল 8টা। চাচি সোফায় বসে তরকারি কাটছে। চেহারায় সেই রাগ নিয়ে আছে। মার খাওয়ার ভয়ে মায়া সব কাজ অতি যত্ন করছে আর এক ডাকে চাচির কাছে যাচ্ছে। মায়া, জি চাচি। নবাবের ঘুম ভাঙল নাকি সুন্দরী বউয়ের কাছে থেকে নড়তে মন সায় দিচ্ছে না? আমি ডেকে নিয়ে আসছি চাচি, বলেই হনহনিয়ে গেল মায়া দরজার কড়া নাড়ছে আর ডাকছে, ভাই, এই ভাই। চাচি ডাকছে নিচের দরজা খুলে। মেহেরাজ, যাচ্ছি, যা। মায়া চলে যায়। মেহেরাজ এসে বুঝতে পারে বউ তার ওয়াশরুমে, তাই চাচাতো ভাই রবিনের ওয়াশরুমে ফ্রেশ হয়ে চাচির পাশে বসে। সুন্দরী বউয়ের কাছে থেকে নড়তে মন সায় দিচ্ছে না বুঝি? মেহেরাজ মনে মনে বলে, অপমান করছো তো করো, নিজেই তো পছন্দ করেই দিলে। সুন্দরী নাকি চাই? নিজের ছেলে হলে এমনটা করতে পারতে না? করতে থাক বাপু, বিয়ে দিয়েছি তাতেই সন্তুষ্ট হও। আর তাছাড়া মনের ইচ্ছে কই বা পূরণ হলো, বলেই উঠে রান্নাঘরে গেল। মায়াও পিছু গেল আর মেহেরাজের দিকে চেয়ে মুচকি হাসল। মেহেরাজ রেগে আগুন। বোনও মজা নিচ্ছে, আর শাকচুন্নির ইচ্ছে পূরণ হয়নি বলে কি বোঝাচ্ছে আরও বিদঘুটে আকৃতির মেয়ে আনতো নাকি বউ করে, ফালতু মহিলা। রবিন মেহেরাজের 1 বছরের ছোট। আরেক ভাই আছে, পুচকে 7 বছর চলছে। চাচা ব্যবসায়ী, চাচা চাচার মতো। চাচি রাগচটা মানুষ, তাতেও চাচার যায় আসে না। মেহেরাজ বসে টিভি দেখছে।
রিঙ্কি সে সময় সুন্দর করে মেরুন রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ পরে, চুল ছেড়ে, যদিও বড় নয়, কোমর অবধি, কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে হেঁটে আসছে যেন এক অস্পরি। মেহরাজ হা করে তাকিয়ে আছে, কি যেন ভেবে চেঁচিয়ে ওঠে, এই আপনি কে? ওপরে কখন উঠলেন? আর ঢুকলেনই বা কখন? তার চেঁচাতে দেখে সবাই এসে উপস্থিত। মায়া, কি হয়েছে? দেখ মায়া, মনে হচ্ছে চুরি করার মতলব আছে। কে এই মেয়ে? সবাই হাঁ করে মেহরাজকে দেখছে। চাচি, আবল তাবল বকছিস কেন মেহরাজ? রাগ উঠাস না আমার। চাচা, তুই কি সারা রাত ব্যালকনিতে ছিলি নাকি বাপ? তা হবে কেন, রুমেই ছিলাম। রিঙ্কি অবুঝের মতো হাঁ করে যে কথা বলছে তার ওই দিকে চেয়ে আছে। রবিন, তাহলে মনে হয় ঘরের বাতি বন্ধ ছিল, তাই না ভাই? হ্যাঁ, তা তো বটেই। এই এক মিনিট, এসব জিজ্ঞেস করছিস কেন সবাই? রবিন, করবে না? রাতের আধারে বউকে নিয়ে সোহাগ করলি, আর বউকে চিনছিস না? সিম্পল। চাচা হালকা কাশি দিয়ে রুমে যায়। চাচি রেগে বলে, এই রবিন, লজ্জার কি মাথা খেয়েছিস? যা রুমে। এই মেয়ে, এদিকে এসো। মায়া নিয়ে আয় এদিকে। মেহরাজ অবাগে চূড়ান্ত পর্যায়ে, এখনো হাঁ করেই আছে পুচকে। এই দাদা ভাই, কি হলো? মাছি ঢুকবে তো। মেহরাজ হালকা কেশে আর বলে, এটা তোর ভাবি। হ্যাঁ, কেন? কিছু না। রিঙ্কি জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে দক্ষিণা বাতাস শরীরে সঞ্চারিত করছে। কিছু এলোমেলো চুল বাতাসে হালকা উঠছে, শাড়ির আঁচল বাতাসে ঢেউ খেলছে। পিছনে মেহরাজ এক মনে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ রিঙ্কি ঘুরে দাঁড়াতেই মেহরাজের মুখোমুখি হয়। তাতে মেহরাজের হোলদোল না থাকলেও রিঙ্কি একটু লজ্জা পেতে লাগলো, যেন লজ্জা পাতা কারো ছোঁয়ায় নেতিয়ে গেল। রিঙ্কি চোখ নিচে নামিয়ে বলল, কিছু বলবেন আপনি? মেহরাজ চমকে উঠে রিঙ্কির দিকে তাকায়, দেখল মেয়েটা লজ্জা পেয়ে গাল দুটো লাল করে ফেলেছে। আমতা আমতা করে বলল, না মানে, কাল রাতের জন্য দুঃখিত রিঙ্কি। রিঙ্কি চোখে চোখে রাখল। মেহরাজ একটু ঘাবড়ে গেল, কিন্তু বুঝতে দিল না কিসের জন্য। ওই আর কি, কাল রাতের জন্য। আই এম রিয়েলি সরি রিঙ্কি। মানুষ সুন্দরের পূজারি, তাই না সাহেব? মেহরাজ এক ভ্রু উপরে উঠিয়ে মনে মনে বলল, বয়সের সাথে কথার মিল নাই। মনে হচ্ছে কথার ডিগ্রি নিয়ে পাশ করেছে। মেহরাজ কথা বলছে জন্য রিঙ্কি মুচকি হাসল। এ তো মেহরাজের দুটো ভ্রুই উপরে উঠে গেল। বুকের ভেতর ষাঁড় দৌড়ানোর মতো ধাম ধাম শব্দ হতে লাগলো। কোনো রকম এক ঢোক গিলে বলল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে কে হয় তোমার? মামাতো বোন। এখন নিশ্চয়ই বলবেন যে সে কোথায়, তুমি কেন? তবে বলি শুনেন, ও প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। তাই মামি মান সম্মান বাঁচানোর জন্য আমাকে বলি দিলেন। সাথে মুচকি হাসি দিল রিঙ্কি। মেহরাজ অবাক হয়ে বলল, এই মেয়ের আমার প্রেমিকও ছিল। সাথে সাথে জিভ কেটে বলল, সরি। রিঙ্কি শুধু মুচকি হাসল। তা তোমাকে বলে দিছে মনে হওয়ার কারণ কি রিঙ্কি?
ওই যে বিয়ে করা স্বামী আমার বাসর রাতেই বলে দিল স্ত্রীর অবদান দেবে না, আর মানার চেষ্টাও না করি। তাতে তো আমার যৌবন প্রৌবন দুটোই গেল। তাকেই তো এক প্রকার বলি বলাই যায়, তাই না? মেহরাজ একটু কেসে ওঠে, তারপর বলে, এই তোমার বয়স 15 থেকে 16, তো এত কথা কিভাবে বলো তুমি? বয়সের সাথে কথার কি সম্পর্ক শুনি? কই, আমার মামাতো বোন আমার বড়, কথায় ভেবে চিনতে বলতে পারে না, কিন্তু নাগর জুটিয়েছে। এই থামো বলছি, হয়েছে, পক পক করিও না, যাও চা নিয়ে আসো। আমি কি এ বাড়ির কাজের লোক? তা হবে কেন? কারো বউ তো না, তাই না? মেহরাজ অবাক হয়ে বলল, তো আমি চা আনতে পারবো না, এটাই। মুখ ভেঙিয়ে চলে গেল। মেহরাজ বিড়বিড় করে বলল, মেয়ে না লালমরিচ। সবাই ডিনারে বসেছে, মামি আর মায়া সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ রিঙ্কি হেসে হেসে বলল, মামি আমিও সাহায্য করি আপনাদের। থাক বাপু, তুমি বসো, না হলে তোমার বর আবার বলবে আমার ছোট বউটাকে শুরুতেই খাটাচ্ছে। মেহরাজ একটু কেসে উঠে, সাথে সাথে রিঙ্কি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, এই আপনি কথায় কথায় এত কাশেন কেন? কোনো রোগবালাই আছে নাকি? এবার রবিন মামা কেসে উঠলেন। মামি তো অবাক মেয়ের চঞ্চলতা দেখে। মায়া আর পিচকো মিটিমিটি হেসেই যাচ্ছে। মেহরাজ ধমক দেওয়ায় দুজনই চুপ। মেহরাজ মিনমিন করে রিঙ্কির কানে বলল, ঘরে আসো, মজা বোঝাবো। রিঙ্কি একটু ভয় পেলেও প্রকাশ করলো না, মুখে বলল, ওহ বাবা, এখনই খুব ভয় লাগছে। মেহরাজ রাগ করে খাওয়া ছেড়ে চলে যায়। মেহরাজ ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিঙ্কি এক কাপ কফি নিয়ে রুমে এসে খুঁজতে খুঁজতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মানবটিকে দেখে এগিয়ে আসে। আপনি সিগারেট খাচ্ছেন? হ্যাঁ, সমস্যা? না, সমস্যা হবে কেন? কিন্তু এসব আমি পছন্দ করি না। কী সব? এই যে সিগারেট খাওয়া, আর কিছু না। আপনার কফি রেখে দাও। তারপর সব নীরবতা, শুধু কফি থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। তারা জানান দিচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে, তারা চিন্তায় আছে। চুপচাপ না থেকে আলাপ চালিয়ে যা। মেহরাজ সিগারেট খাওয়া শেষ করে রিঙ্কির দিকে তাকায়। মেয়েটা গরম ধোয়া কফির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মেহরাজ গলা খাকারি দিয়ে বলে, কিছু বলবে? রিঙ্কি তাকায়, নরম কণ্ঠে বলে, আপনি সিগারেট কেন খান? মন ভালো করতে খাই, বলে মেহরাজ হাত দিয়ে চুল ঠিক করতে করতে আকাশের দিকে তাকায়। আপনার কি মন খারাপ সাহেব? মলিন হাসি। মেহরাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, রাত হয়েছে, ঘুমাও যাও। আপনি ঘুমাবেন না? মেহরাজ তাকায় রিঙ্কির দিকে, মুচকি হেসে বলে, আমার সাথে ঘুমানোর দেখছি খুব তাড়া। তা কোথায় মাথা রাখবেন? আমার বুকে নাকি আমার শক্ত হাতের বাহুতে? রিঙ্কি ভ্যাবাচাকা খেয়ে কিছু কি বলবে কিছু বুঝে উঠতে না পেরে কফির মগটা মেহরাজের হাতে দিয়ে অসভ্য লোক বলে চলে যায়। মেহরাজ আনমনে হাসে। রাত 3টা। রিঙ্কির ঘুম ভেঙে যায়। চোখ মেলে পর্যবেক্ষণ করতে পারে তার শরীরে কোনো কিছুর ভর। তারপর মাথা তুলে নিজের দিকে তাকাতেই অবাক হয়ে যায়।
সারা শরীরে শিহরণ সঞ্চারিত হয়, বুক কেঁপে ওঠে। মেহরাজ তার বুকে মাথা দিয়ে কোমরে হাত পেঁচিয়ে ঘুমাচ্ছে। রিঙ্কি সরতে চাইল, নড়তেই হাতের বাঁধন আরো শক্ত হলো। রিঙ্কি মনে মনে অনেক গালি দিল মেহরাজকে। আবার নড়তেই মেহরাজ ঘুম কাতরে গলায় বলে উঠল, নড়িও না রিঙ্কি, ঘুমাতে দাও। রিঙ্কির বুকে ধীরিম ধীরিম শব্দ হতে লাগলো, কণ্ঠে যেন মধু মাখিয়ে কথা বলছে। কি মাধুর্য! মনে হয় হারিয়ে গেছে রিঙ্কি কোনো এক সুখের রাজ্যে। সকালবেলা সবাই খাবার টেবিলে, মেহরাজ ছাড়া। মেহরাজের চাচি রিঙ্কিকে ডাকতে বলায় উপরে গেল ডাকতে। মেহরাজ দুই হাত গালের কোণে দিয়ে কাত হয়ে শুয়ে আছে। মনে হয় বাচ্চা ছেলে, কেমন অবুঝ শিশুর মতো মুখখানা। রিঙ্কি এসে দু চোখ স্থির করে পরখ করছে মেহরাজের মুখ। নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ, সুগঠিত দেহের বলিষ্ঠ দেহ নিয়ে শুয়ে আছে অসাধারণ ভণিতায়। গায়ের রং উজ্জ্বল শ্যাম, যদিও রিঙ্কিও অমন, কিন্তু ফর্সা বললেও ভুল হবে না। মেহরাজের খোঁচা খোঁচা দাড়িগুলো তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ রিঙ্কির ধ্যান ভাঙে চাচির ডাকে। শুনছেন আপনি? মামি ডাকছেন আপনাকে। এই যে সাহেব, শুনছেন? সাড়া না পেয়ে রিঙ্কি আস্তে করে শরীরে ধাক্কা দিল কয়েকবার। মেহরাজ নড়ে চড়ে ওঠে, চোখ আধো আধো মেলে বলে, কি হয়েছে? চিল্লাও কেন? মামি ডাকছেন আপনাকে, তাই আর কি। কিসের মামি মামি করছো? উনি তোমার চাচি শাশুড়ি হয়। তৎক্ষণাৎ রিঙ্কি জিভ কেটে বলল, ভুলে গেছিলাম, আর হবে না। তাড়াতাড়ি আসুন তবে। আসছে সাহেব। রিঙ্কি দরজার কাছে যেতেই মেহরাজ রিঙ্কিকে বলে, শোনো, কিছু বলবেন সাহেব? হ্যাঁ। ওই সিরিয়াল নায়িকার মতো সাহেব সাহেব করবা না, অসহ্য লাগে। তাহলে কি বলে ডাকবো? যা ইচ্ছা তোমার। বলেই মেহরাজ ওয়াশরুমে গেল। মেহরাজের চাচি পিচকু ঘুমে আচ্ছন্ন। চাচা তার ব্যবসায়, রবিনার মেহরাজ বাইরে গেছে একটা কাজে। মায়া তার রুমে কি জানি করছে। রিঙ্কি ধাপ ধূপ পা ফেলে দরজার সামনে এসে কড়া নেড়ে বলল, আপু আসবো। মায়া ফোন রেখে বলল, আসো ভাবি। এ কি, আমাকে ভাবি ডাকছেন কেন? অনেক ছোট আপনার আমি। ভাইটা তো বড় ভাবি, সম্মান তো দিতেই হবে। বসো তুমি। কই আপনার ভাই তো আমাকে বউ হিসেবে মানেই না, আর মানবেও না বলছে, জানেন আপু। ইস, থাক, মন খারাপ করে না। ভাইয়া একটু চাচির উপর রেগে আছে, সেই রাগ তোমার উপর ঝাড়ছে। সব ঠিক হয়ে যাবে ভাবি, প্লিজ এসব ভেবে মন খারাপ করে থেকো না। মনমরা হয়ে রিঙ্কি উত্তর দিল, ঠিক আছে আপু। গোসল করবে না? হ্যাঁ আপু। রিঙ্কি ভেজা চুলে চিরুনি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। টেনের পরে আমি তো আর শুনতে পারি না। আরে ডানে বামে কে যে প্রেমিক চিনতে পারি না। সেই সময় মেহরাজ রুমে আসে। রিঙ্কি গানে মত্ত থাকায় মেহরাজের আগমন খেয়াল করলো না। আরে প্রেমের মরা সে তো নাকি জলে ডোবে না। মুহূর্তেই মেহরাজ গলা খাকারি দিয়ে মুচকি হাসে আর বলে, প্রেমিকের বুঝি অভাব নেই মিসেস রিঙ্কি? একদম বাজে কথা বলবেন না। আমার কোনো কালে প্রেমিক ছিল না, আর এখনো নেই।
বুঝলেন? তা তো গান শুনেই বুঝলাম। বলতে বলতে শার্ট খুলে ওয়াশরুমে গেল। রিঙ্কি ভেঙচি কেটে বলল, প্রেমিক জোটে নেই, ভালো ছিল। বাসর রাতটা তো ভালো কাটতো বই কি, মাখো মাখো হতো। ইস, সব স্বপ্ন জলে গেল। তড়িৎ মেহরাজ ভ্রু কুঁচকে তাকায় রিঙ্কির দিকে, তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, মাখো মাখো বাবা, তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। তোমার দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার অবহেলায় পড়ে থাকা ঠোঁট দিয়ে বুঝিয়ে দিতে পারি মাখো মাখোর ফিলিংস। রিঙ্কির শরীর আচমকা কেঁপে উঠল, বুক কেমন চিনচিন করে উঠল। মেহরাজের বলা কথাগুলো ভাবতেই সারা শরীরে শিহরণ বয়ে গেল। শাড়ির খামচে ধরল রিঙ্কি, গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মেহরাজ তা বুঝতে পেরে আরও লজ্জা দিতে বলল, তোমার ছোট মনে আবার বাসর নিয়েও স্বপ্ন ছিল। মা গো মা, তা শেয়ার করতে পারো, আমি সাহায্য করব রিঙ্কি। এবার লজ্জায় নেতিয়ে গেল রিঙ্কি, তবুও দৃঢ় গলায় বলল, আবার নতুন করে বিয়ে দিবেন বুঝি? কি মুশকিল, বউ আমার একটাই, বিয়ে দেবো কেন দ্বিতীয়বার? না হয় বাসর করব, তাতে তোমার স্বপ্ন পূরণ হবে, আমার বউ আমার আয়ত্তে আসবে। রিঙ্কি মিথ্যা রাগ দেখিয়ে অসভ্য লোক বলে দৌড়ে যাওয়ার মতো করে পালিয়ে গেল। মেহরাজ শব্দ করে হাসল। বাইরে এসে লম্বা নিঃশ্বাস ছেড়ে দিল রিঙ্কি, মনে মনে বলল, বাঁচা গেল। রবিন মোবাইলে গেম খেলছে। ডাইনিং টেবিলে বসে রিঙ্কিকে দেখে বলল, ভাবি, গরুর গোস্তের তরকারিটা একটু গরম করে দিবেন, খিদায় পেট যায়। রিঙ্কি মুচকি হেসে বলে, এক্ষুনি দিচ্ছি ভাইয়া, বলে রান্নাঘরে গেল। কয়েক মিনিট পর চাচি বের হয়ে রান্নাঘরে রিঙ্কিকে দেখে মায়াকে ডাকছে। মায়া তখন সদ্য গোসল শেষ করে মুখে ক্রিম লাগাচ্ছে, মাথায় এখনো তোয়ালে পেঁচানো। একি বউ, তুমি রান্নাঘরে কেন? মায়াকে ডাকতে, ইস, সরে আসো, আমি দেখছি। আপনি ফ্রেশ হয়ে আসুন চাচি, আমি পারবো, বাসায় তো সব রান্না আমি করতাম। মায়া দৌড়ে আসে, ওড়না ছাড়াই। রাফির ধমকানো দৃষ্টি দেখে থেমে যায়। এর মাঝেই পিচকুও এসে বসেছে রাফির পাশে। মায়া কিছু বুঝতে পেরে আবার দৌড়ে রুমে যায়। চাচি মায়ার দৌড় দেখে, এরকম দৌড়াদৌড়ি করছে কেন মেয়েটা? আপি মনে হয় ওড়না ছাড়াই এসেছিল। ভাইয়াকে দেখে দৌড়ে পালালো। রবিন মাথায় গাঁটটি দিল, সাথে চোখ রাঙিয়ে দেখালো। পিচকো ফোকলা দাঁতের হাসি দিল। চাচি রমি ছাপানো বিড়বিড় করছে, সব পাগলের পাল্লায় পড়েছি, অসহ্য লাগে এদের কাণ্ড দেখলে। কবে যে বাড়ি ছাড়া করব এই মেয়েকে? আরেকজনের আদিক্ষেতা দেখলে হাসি পায়। রান্না কিরে, মেয়ে বাড়ির সব কাজ করব, তোকে দিয়ে ধৈর্য ধর, বলেই ঠোঁট বাঁকিয়ে হেসে পান মুখে দিল। রাত 10টা, রিঙ্কি শুয়ে এপাশ ওপাশ হচ্ছে, আবার মেহরাজকে দেখছে। মেহরাজ সোফায় বসে ল্যাপটপে কি যেন কাজ করছে। হঠাৎ মেহরাজ রিঙ্কির দিকে না তাকিয়ে বলল, ওভাবে দেখার কি আছে? সারা বছর পড়ে আছে দেখার, এখন শান্ত হয়ে ঘুমাও। রিঙ্কি তৎক্ষণাৎ বড় বড় চোখ করে তাকালো মেহরাজের দিকে। এই লোক কিভাবে বুঝলো আমি দেখছি ওনাকে? শুনুন, আপনাকে দেখতে বয়ে গেছে, বাতি জ্বালানো, তাই ঘুমাতে অসুবিধে হচ্ছে। বাতি আরও 1 ঘন্টা জ্বালানো থাকবে। আর একটাও কথা না,
আমার কাজে সমস্যা হচ্ছে, চুপ থাকো। রিঙ্কি ভেংচি কেটে ওপাশ ফিরল। কিছুক্ষণ পর আবার এপাশ ওপাশ করলেও যখন রিঙ্কির ঘুম আসলো, কিঞ্চিত রাগ দেখিয়ে বিড়বিড় করে গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। মেহরাজ তা দেখে মুচকি হেসে কাজে মন দিল। শিরশির বাতাসের দমকা হাওয়ায় বেগে বড্ড বেসামাল হয়ে পড়তে লাগলো মায়া আর রবিন। ঠিক যেমন নতুন প্রেমে পড়ার পর কপতি বেসামাল হয়ে পড়ে। মায়া কাঁপছে তার চিকন লালচে ঠোঁট, যে ঠোঁটে একটু আগে রবিন গাঢ় চুম্বন করে মায়ার মাথায় ঠেকিয়েছে। দুজনে ফেলছে গাঢ় নিঃশ্বাস। মায়া কাঁপতে কাঁপতে রবিনের খামচে ধরা টি শার্ট ছেড়ে কিছু দূরত্বে দাঁড়িয়ে বলল, এভাবে ছুবেন না রবিন ভাই। সরি মায়া, বিকালের তোর অমন মুখশ্রীর কথা মনে পড়তেই নিজেকে আটকে রাখতে পারি নাই। রাগ করিস না লক্ষ্মীটি প্লিজ। মায়া মাথা নিচু করে বলল, ঠিক আছে এখন যাই, কেউ দেখলে বিপদ আছে। রবিন এগিয়ে এসে মায়ার ডান হাত তার দু হাতের মুঠোয় নিয়ে বলল, কবে যে তোর গোসলের কারণ হব, আর সেই সদ্য গোসল শেষে তোর ওই মায়াবতী মুখখানা দেখব। আজ খুব লোভ ধরিয়ে দিয়েছিস মেয়ে। মায়া লজ্জায় চিবুকারও নিচে নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রবিন চিবুক উঠিয়ে কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, আমার লজ্জাবতী। মায়া আর দাঁড়ালো না, দৌড়ে সিঁড়ি বেয়ে চলে। অতি লজ্জায় আশেপাশে কাউকে খেয়াল করলো না মায়া। এদের কাণ্ড কারখানায় যে একজন সাক্ষী রইল, তারা দুজন কেউ জানল না। রবিন খুশি মনে গান গেয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। 11:15 বেজে চলেছে, কিন্তু রিঙ্কি এখনো রুমে আসলো না। তাই মেহরাজ সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে পা বাড়ালো। এদিকে রিঙ্কি ওদের ভালোবাসা দেখে কেঁদে একাকার। আমাকে কেউ ভালোবাসলো না। বাবা চলে যাওয়ার পর মাও যৌবনের তাড়নায় চলে গেলেন অন্য পুরুষের সাথে। মামা মামি বোন ভাইকেও ভালোবাসলো না, এমনকি স্বামীও না। তাচ্ছিল্য হাসলো রিঙ্কি, কেউ ভালোবাসলো না। হতভাগীর কপালে আবার ভালোবাসা জুটবে। হতভাগী যেদিকে যাবে সেদিকে জল শুকিয়ে যাবে। সেই তখন থেকে রিঙ্কি কেঁদেই যাচ্ছে। চোখ ফুলে গেছে, চোখের কাজল লেপটে গেছে, নাক টানছে আর ফুপিয়ে কেঁদে চলছে। কারো পায়ের আওয়াজে রিঙ্কি চোখ মুখ মুছে চুপ করে বসে আছে। নাক টানার শব্দ আর হিসকির শব্দ শুনে মেহরাজ রিঙ্কির দিকে অগ্রসর হয়, গিয়ে কাঁধে হাত রেখে বসে। থুতনি ধরে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, কাঁদছো কেন? বাসার কথা কি মনে পড়ছে খুব? রিঙ্কি মাথা নাড়ায় যে না। তাহলে কাঁদছো কেন? কি সমস্যা? কিছু না। তাছাড়া আপনাকে কেন বলবো? আপনি কে? রিঙ্কি নতুন করে কি বারবার বলবো? আমি তোমার স্বামী, বিয়ে করা বর। একদম তেজ দেখিয়ে কথা বলবেন না। বাসর রাতে কই ছিল এসব কথা আপনার? দেখো মাথা ঠিক ছিল না, তাই ওসব বলে ফেলছি। থাক আর মিথ্যা বলিয়েন না। রিমু ভেবে যে এসব বলেছিলেন তা জানি আমি। তাহলে এক কথা বারবার রিপিট করো কেন রিঙ্কি? কারণ আপনি আমাকে নয়, আমার রূপকে ভালোবাসেন। তা না হলে কবেই। তা না হলে কি? হ্যাঁ কি? বেশি বেশি না? কি ভাবো নিজেকে? খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী মনে করো নিজেকে। কি আছে তোমার বডিওতে তেমন?
আহামরি না, না আছে শরীরে মাংস, দেখতে রানু মণ্ডল। রিঙ্কির কাঁধ ঝাঁকালো মেহরাজ। বলো কি আছে তোমার আমাকে ইমপ্রেস করার মতো? রিঙ্কি কাঁধ থেকে হাত নামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে গেলেন। মেহরাজ রাগে হাত মুষ্টিবদ্ধ করলেন, পা দিয়ে ফুলের টব ভেঙে দিলেন কয়েকটা। সারা রাত মেহরাজ ছাদে শুয়েছিল। ফজরের আজানের পর রুমে আসে, এসে দেখে রিঙ্কি সোফায় শুয়ে ঘুমাচ্ছে। তাই মেহরাজ খাটে শুয়ে পড়ে টি শার্ট খুলে। সকাল 10টা। রবিনের নানি আর মামাতো বোন জিমি এসেছে। মায়া আর জিমি সমবয়সী। রবিন ভার্সিটি গেছে আর পিচকু স্কুলে। মেহরাজ এখনো ঘুমে। মায়া আর রিঙ্কি রান্নাঘরে। রমিছা বানু মা আর ভাস্তির সাথে গল্প করতেছেন। জিমির বোরিং ফিল হওয়ায় রান্নাঘরের দিকে যায়। মায়া একদমই দেখতে পায় না জিমিকে। খুবই নোংরা মন মানসিকতা জিমি। পোশাকেরও ঠিক নেই, 3 পিস পরেছে কিন্তু ওড়না নেই। কোটি পরে আছে। রিঙ্কিও তো পছন্দ হলো না জিমিকে। জিমি এসে বলল, কি করছো তোমরা? রান্না করছি দুপুরের। ও, মেহরাজ ভাইয়া বাসায় নেই বুঝি? উনি ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ওকে আমি উঠাচ্ছি গিয়ে ভাবি, বলেই চলে গেল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। মায়া রেগে রিঙ্কির দিকে তাকিয়ে বলল, অন্য মেয়ে বরকে ডাকতে যাচ্ছে আর উনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। আমি কি করব? রুমে যাও, গিয়ে নিষেধ করো। ভাইয়া কিন্তু ওকে পছন্দ করে না। ওকে দেখলে ভাইয়া বাড়ি আকাশে তুলবে। যাও যাও, আমি দেখছি এদিকটা। তাছাড়া গায়ে পড়া মেয়ে জিমি, দেখো গিয়ে জড়িয়ে ধরলো কিনা। রিঙ্কির বুক চিনচিন করে উঠল এই কথা শুনে। দৌড়ে চলে গেল রুমের দিকে। মায়া মুচকি হেসে কাজে মন দেয়। জিমি শোয়া অবস্থায় মেহরাজকে জড়িয়ে ধরে। মেহরাজ ভাবে, মায়া যেহেতু ওর ফুলের টব ভেঙেছি, তাই হয়তো এখন আবদার করবে গাছ কিনে দেওয়ার জন্য। এই ভেবে মেহরাজ চুপ করে আছে। রিঙ্কিও আসে। এসে দেখে জিমি জড়িয়ে ধরে আছে আর মেহরাজ কিছু বলছে না। ভেবে চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি পড়ে। রাগ করে চলে যায়। এদিকে জিমি পিঠে সুরসুরি দেওয়ায় মেহরাজ বুঝে এটা মায়া না। কিছু দূর যাওয়ায় রিঙ্কি ভাবে, আরে উনি তো ঘুমিয়ে আছেন, বুঝবে কি করে কেউ জড়িয়ে ধরে আছে। জিভ কেটে দৌড়ে আবার রুমে যায়। গিয়ে দেখে জিমি গালে হাত দিয়ে কাঁদছে আর মেহরাজ রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে জিমির দিকে। রিঙ্কি এক ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কিছু বলার আগেই মেহরাজ রিঙ্কিকে দেখে বলে, এই মেয়ে আমার রুমে আসলো কি করে? তুমি থাকতে কেন আসতে দিলে? আসলে ওই। চুপ থাকো, দুটোই রুম থেকে বের হও, বের হও। জিমি কেঁপে উঠে দৌড়ে চলে যায়। রিঙ্কি মাথা নিচু করে যেতেই, শোনো, বলুন। মাথা খুব ব্যথা করছে, চা নিয়ে এসো। ঠিক আছে। সন্ধ্যা হয়ে এসেছে। চা দিয়ে আসার পর রিঙ্কির সাথে মেহরাজের আর দেখা হয়নি। সকালে বেরিয়েছে, এখনো আসেনি। রবিন ঘরে বসে ফোন টিপতেছে। পিচকু মায়ার ফোনে গেম খেলে মায়ার পাশে বসে ওর নানি আর মা গল্প করতেছে রবিনের আর জিমির বিয়ে নিয়ে। জিমি নীল পালিশ দিয়ে দিচ্ছে পায়ে, কানে ইয়ারফোন লাগিয়ে। মায়া আর রিঙ্কি রান্না করে রাতের জন্য। আপু কি মন খারাপ? ভীষণ মন খারাপ ভাবি।
কেন গো, নন্দাই কি ব্রেকআপ করলো নাকি? মায়া চোখ বড় করে রিঙ্কির দিকে তাকায়, এক ঢোক গিলে বলে, না না, বয়ফ্রেন্ডই নেই আর ব্রেকআপ। রিঙ্কি মুচকি হাসে আড়ালে, তাহলে মন খারাপের কারণ? ছাদে আমার বাগানের ফুলের গাছকে জানি ভেঙে দিয়েছে ভাবি। রিঙ্কি চমকে ওঠে, কিছু বলতে যাবে, তখনই জিমি এসে বলে, কি গো, কি রান্না করো? মায়া বলে, গরুর গোস্ত আর বুটের ডাল। মেহরাজ ভাইয়াকে দেখছি না যে। ভাইয়া কোনো কাজে গেছে হয়তো জিমি। জানো ভাবি, মেহরাজ ভাইয়ার আরও আমার দারুণ একটা মজার কাহিনী আছে, শুনবে? দারুণ আবার মজার, শুনতেই হবে। মায়া ভেঙচি কেটে মশলা কষায় মন দেয়। রিঙ্কি পেঁয়াজ কুচি করছে আর জিমির কথা শুনছে। দৌড়াতে দৌড়াতে আমি আমার রুমে আসলাম। পেছনে মেহরাজ ভাইয়া এসে দরজা বন্ধ করে দিল। রিঙ্কি পেঁয়াজ কাটা বন্ধ করলো। তারপর আমার শাড়ির আঁচল টান দিয়ে আমাকে ওনার বুকে নিয়ে আমার কোমরে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট মিলালো। আহ, কি অমৃত স্বাদ! মায়া আর রিঙ্কি হা মিলে তাকিয়ে আছে জিমির দিকে। ইস, তখন যদি নিজেকে বলিয়ে দিতাম। রিঙ্কি চোখ বন্ধ করে নিল। মায়া কিছু বলার আগেই আরেকবার নিবে সেই অমৃত স্বাদ। মিস জিমি খানম। তিনজনই হকচকিয়ে গেল। রিঙ্কি মলিন মুখ করে মেহরাজের দিকে তাকিয়ে আছে। জিমি না না করে এমনভাবে দৌড়ে গেল যেন জমের হাত থেকে বাঁচার চেষ্টা। তোরা এসব আজগুবি কথা শুনছিস কি করে? অসহ্য। আমি না ভাবি শুনতে চাইল, তাই আর কি। মেহরাজ তাকাতেই রিঙ্কি অন্যদিকে তাকালো। মেহরাজ বুঝতে বাকি নেই যে রিঙ্কি এসব বিশ্বাস করে নিয়েছে। মেহরাজ বলল, তাই বল, এমন বেহায়াপনা মেয়ের রুচি যে এমন, কেন বুঝি না। সব সময় আবল তাবল বকে। ভাইয়া তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছে, পারেও বটে। ঠিক আছে, বাইরে অনেক ফুলের গাছ, দারোয়ান কাকাকে বলে ছাদে নিয়ে নিস। কফি পাঠিয়ে দে বলেই রিঙ্কির দিকে তাকায়, তারপর চলে যায়। তুমি আবার জিমির কথা বিশ্বাস করিও না। ভাইয়ার কফি বানিয়ে দিয়ে আসো, আমি দেখছি এসব। আপনার কফি? মেহরাজ সোফা মাথা হেলিয়ে শুয়েছিল, মগ হাতে নিয়ে বলল, বসো, কথা আছে। জিমির কথা বলবে ভেবে যার জন্য পা বাড়াতে মেহরাজ রিঙ্কির হাত টেনে পাশে বসিয়ে বলে, নিউটেন না? তা কোন বিভাগ নিয়েছ? কমার্স। পরীক্ষা সেন্টার কোথায় পড়ে? মিঠাপুকুরে। ও, রবিন কমার্সের স্টুডেন্ট। রোকিয়া বিশ্ববিদ্যালয় পড়ে, থার্ড ইয়ার। কাল থেকে ওর কাছে সন্ধ্যায় যাবা, যা যা সমস্যা বুঝিয়ে দিবে। এখন আসতে পারো। রিঙ্কি কিছু বলার সুযোগ না দিয়ে কফিতে শেষ চুমুক দিয়ে ব্যালকনিতে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। রিঙ্কি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মেহরাজের দিকে। ডিনার শেষে সবার রুমে। মেহরাজ ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সব কাজ শেষ করে রিঙ্কি রুমে এসে ব্যালকনিতে গেল। আপনার কি মন খারাপ? ধোঁয়া ছাড়তে ছাড়তে মেহরাজ বলল, কেন, মন খারাপ করার জন্য কিছু বলবে? রিঙ্কি তাকালো মেহরাজের দিকে। ওভাবে তাকিও না, কি বলবে বলো? আমার বইগুলো আনতে হবে, বলছিলাম বাসা থেকে যদি আনার ব্যবস্থা করে দিতেন। তুমি যাবে না বাসায়? মাথা নাড়িয়ে না বোঝালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেহরাজ বলল, ঠিক আছে, আনার ব্যবস্থা করব। রিঙ্কি যাবে এমন সময় মেহরাজ বলল,
তুমি কি জিমির কথা বিশ্বাস করেছ? রিঙ্কি ফিরে তাকালো। বিশ্বাস করলেই কি, আর না করলেই কি? মন খারাপ করেছ তাই না? একটু হেসে রিঙ্কি বলল, মন খারাপ করে থাকলে তো আর জিমির মতো কাছে টেনে নিয়ে আদর করে রাগ ভাঙাবেন না। তুমি ইনডাইরেক্টলি কিছু চাচ্ছ রিঙ্কি। চাইলে কি পাওয়া যায়? কি আছে আমার? কিছুই তো নেই আপনাকে ইমপ্রেস করার মতো। বলেই মুচকি হেসে তাকিয়ে আছে মেহরাজ। মনে মনে ভাবল, হয়তো রিঙ্কি চাচ্ছে তার অভিমান ভাঙাই কাছে নিয়ে। এই ভেবেই মেহরাজ রিঙ্কির হাত টেনে নিয়ে বুকে নিল, ঘাড়ে হাত রাখল রিঙ্কির বুকে, যেন কেউ ঢোল পিটাচ্ছে। রিঙ্কি নিঃশ্বাস আটকে রাখার চেষ্টা করতেছে। এদিকে মেহরাজের গরম নিঃশ্বাস রিঙ্কির মুখে পড়ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মেহরাজ বেসামাল হয়ে যাচ্ছে। মেহরাজের হাত কাঁপছে, কাঁপছে রিঙ্কির শরীর সহ দুই ঠোঁট। মেহরাজ চোখ বন্ধ করে রিঙ্কির ঠোঁটে ঠোঁট দিবে, তার আগেই রিঙ্কি মৃদু ধাক্কা দিয়ে চর বসিয়ে দেয় মেহরাজের গালে। সকাল 7টা, রান্নাঘরে মায়া রিঙ্কি সকালের নাস্তা বানাতে ব্যস্ত। চাচি আর নানি সোফায় বসে তরকারি কাটছেন আর গল্প করছেন। মেহরাজ নিচে নামতে নামতে মায়াকে কফি দিতে বলে সোফায় বসে খবরের কাগজ হাতে নিল। মায়া অন্য কাজে ব্যস্ত থাকায় রিঙ্কিকে দিয়ে কফি পাঠালো। আপনার কফি। লাল লাল চোখ নিয়ে রিঙ্কির দিকে তাকায় মেহরাজ। রিঙ্কি অপরাধবোধ চোখ নামিয়ে নেয়। মেহরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কিছুক্ষণ পর কফি না খেয়ে চলে যায়। রিঙ্কি মেহরাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলল, সেজেগুজে কোথায় যাচ্ছে এই লোক? হয়েছে গো নাথ বউ, ওভাবে তাকিয়ে থেকে কাজের সময় অপচয় করিস না। যা কাজে মন দে। একবারেই যায়নি তোর স্বামী, ফিরবে আবার তোর আঁচলের নিচে। শেষের কথায় রিঙ্কি লজ্জা পায়, তাই কিছু না বলে মাথা নিচু করে রান্নাঘরে যায়। ভাইয়ের সাথে কি কিছু হয়েছে তোমার? কই কিছু না। মুখ দেখে তো বোঝা যাচ্ছে খুব রেগে আছো। জানি না আপু, রাতে কথা হয়নি। কি জানি বাপু, রাগচটা মানুষকে নিয়ে আর পারা যায় না। কখন যে কি হয় বলবেও না কিছু, শুধু শুধু ধমকের উপর রাখবে। মায়া বিড়বিড় করেই যাচ্ছে। এদিকে রিঙ্কি আছে নিশ্চিন্তায়। কাজটা আমি ঠিক করেছি। ইস, কেন যে চড় দিলাম। কি করব, রাগ উঠে গিয়েছিল। কথায় কথায় এত গায়ে হাত দেওয়া লাগবে কেন? অসভ্য। না, তাই বলে চর। আহারে কি পাপটাই না করলাম। হাজার হোক আমি তো বিয়ে ওনার করা বউ। ওনার তো এটুকু অধিকার ছিলই। বাসায় আসলে ভুলটা শুধরে দিব। দরকার হলে পা ধরে মাপ চাইব। দুপুর 2টা। মায়া রিঙ্কি খাবার টেবিলে খাবারের বাটি নিয়ে এসে রাখছে। এই ফাঁকে সবাই বসেছে। রবিন এখনো আসেনি, তাই চাচি রিঙ্কিকে ডাকতে পাঠিয়ে দিলেন। রিঙ্কি ডাকতে গেল। এরই মাঝে সদর দরজায় মেহরাজকে দেখে দাঁড়িয়ে গেল রিঙ্কি। মেহরাজ, সকাল সকাল কোথায় গিয়েছিলি? না খেয়ে আয়, খেয়ে নে। হ্যাঁ চাচি, ফ্রেশ হয়ে আসছি বলে রিঙ্কিকে দেখেও না তাকিয়ে নিজ রুমে গেল। এদিকে বেচারি রিঙ্কির এমন অবহেলা যেন সহ্য হচ্ছে না। বুকে ব্যথা জাগলো রিঙ্কির, কেমন চিনচিন করে উঠল। অজান্তেই চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়ে, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? সবার আড়ালে চোখ মুছে রবিনকে ডাকতে গেল। সবাই সবার মতো খাচ্ছে, শুধু রিঙ্কি উপরে তাকাচ্ছে আর ভাত নাড়ছে। খাচ্ছ না কেন ভাবি? খাচ্ছি আপু।
বলে কিছু ভাত মুখে দিল। কিছুক্ষণ পর মেহরাজ আসলো। এসে জিমির পাশে ফাঁকা চেয়ারে বসে। এতে জিমি যেন আকাশের চাঁদ হাতে পায়, তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করে। রিঙ্কি উঠবে এমন সময় মেহরাজ থমথমে গলায় বলল, মায়া, তরকারির বাটিটা এদিকে দে। রিঙ্কি দাঁড়িয়ে রইল। মায়া কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বাটি এগিয়ে দিল। মায়া রিঙ্কির হাত ধরে বসিয়ে দিল। রিঙ্কি মেহরাজের দিকে চেয়ে আছে। খাবার যেন গলা দিয়ে নামছে না। বারবার ঢোক গিলে কান্না বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে। কই গেছিলি সকালে মেহরাজ ভাইয়া? রবিনের কথায় উত্তর দিল না মেহরাজ। মায়ার দিকে না তাকিয়ে বলল, মায়া, রাতে আমার ব্যাগ গুছিয়ে রাখিস, সকাল 8টায় আমার গাড়ি আসবে। সবাই চমকে উঠল। আসল লেখিকা পরিজান। রিঙ্কির বুকে ধীরিম সব করে শব্দ হলো। মনে হলো হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। কিন্তু তোর তো 1 মাসের ছুটি নেওয়া আছে ভাইয়া, এখনো 17 দিন বাকি আছে। ছুটি ক্যান্সেল করেছি, কালই চলে যেতে হবে। কিন্তু মেহরাজ, নতুন বউকে এভাবে রেখে গেলে মানুষ কি বলবে ভাবছিস একবারও? তোমরা সবাই তো আছো, চাচি সামলে নিও। কিন্তু ভাইয়া। আহা মায়া, খেতে দে, যা বলছি তাই কর, অযথা কথা বাড়াস না। মায়া মাথা নামালো। রিঙ্কি অসহায় চোখে তাকিয়ে আছে। মেহরাজ যদি একবার দেখতো এই অসহায়তার চোখে কত অভিমানী কথা চোখের পানিতে হারিয়ে যাচ্ছে, তাহলে হয়তো মেহরাজ এমন সিদ্ধান্ত এখনই নাকচ করে দিত। বুকে টেনে নিয়ে বলতো, মেহরাজের জান পাখিটাকে রেখে কোথাও যাচ্ছি না। টলমল করছে 2 চোখ রিঙ্কির। খাওয়া ছেড়ে সবার অগোচরে দৌড়ে রুমে নিয়ে গেল এক বুক হতাশা। আজ যা কাউকে বুঝতে দিল না, কেননা কাউকে দেখাবে না নিজের দুর্বলতা। ও মেহরাজ, তোর বউ তো বুঝি গোসবা করলো গো, এখন গোসবা ভাঙাবি কেমনে? মেহরাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার খাবারে মনোযোগ দিল। এদিকে রবিন আর মায়া চোখের ইশারায় এদের ব্যাপারটা নিয়ে কথা বলছে। মায়া মাথা নাড়িয়ে বুঝল সেও কিছু জানে না। মায়া নিজ রুমের দিকে যাচ্ছে। মাঝপথে রবিন হাত টেনে নিজের রুমে নিয়ে দেয়ালে হাত উঁচু করে চেপে ধরে। ছেলেটা কে মায়া? আমার ক্লাসের রবিন ভাই। তুই আমাকে ঠকাচ্ছিস মায়া। আমাকে কেন? কম ভালোবাসা দিয়েছি কি তোকে বল? হাত ছাড়ো রবিন ভাই। মুহূর্তেই আরো চেপে ধরে রবিন। বিশ্বাস করো রবিন ভাই, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, শুধু বন্ধু আর কিছু না। তাহলে ফেসবুকে তোর পিকচার কমেন্টে লাভ ইউ, জান পাখি, ক্রাশ এসব বলে কেন? যা জানি না, আমাকে খুব জ্বালায়। প্রপোজও করেছিল, আমি পাত্তা দেইনি। ব্লক দিচ্ছিস না কেন মায়া? আমার এসব দেখলে বুকে ব্যথা হয়। কেন বুঝিস না তুই পাগলে? প্রিন্সিপালের ছেলে যদি খারাপ কিছু করে সে ভয়ে। আমি শুধু তোমাকে ভালোবাসি রবিন ভাই, বিশ্বাস করো। কাতর চোখে তাকিয়ে আছে রবিন। ছাড়ো রবিন ভাই, কেউ আসলে বিপদ হবে। রবিন হাত ছেড়ে দিয়ে সামনে ফিরে, চলে যা এখান থেকে, আর আসবি না আমার সামনে। মায়া পেছন থেকে রবিনকে জড়িয়ে ধরে। রবিনের হৃদস্পন্দন বুঝি থেমে গেল। প্রিয় মানুষের আলিঙ্গনে সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। হাত ছাড়িয়ে সামনে ফিরে মায়ার গালে এক হাত রাখে, আর এক হাত কোমরের দিয়ে কাছে টানে। তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি না রবিন ভাই, আমাকে এভাবে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। রবিনের গরম নিঃশ্বাস
মায়ার চোখে মুখে পড়ছে। মায়া রবিনের মনোভাব বুঝতে পারল। কেমন নেশাক্ত চোখে তাকিয়ে আছে মায়ার ঠোঁটের দিকে। একটু পরই যুদ্ধে চালাবে মায়ার। ঝড়ের পূর্বাভাস পেয়ে মায়া চোখ বন্ধ করে নিল। মায়ার উৎসাহে রবিনের পুরুষসত্তাকে দ্বিগুণ উৎসাহিত করল। তার আসল পুরুষালী কণ্ঠজোড়া একে একে মায়ের কপালে, গালে, চোখে, নাকে আদর মাখাতে ব্যস্ত হয়ে পড়ল। শেষে তৃপ্তির ন্যায় মায়ার নরম অধর জোড়ায় পান করতে লাগলো অমৃত সুধা। তীব্র ছোঁয়ায় দুজনে বেসামাল হয়ে উঠল। বেসামাল হয়ে গেল মনের বাসনা। ঠোঁট থেকে নেমে এলো গলায়। মায়া আঁকড়ে ধরে আছে রবিনের মাথার চুল। মায়ার নিচু স্বরে আবেদনময়ী শব্দে রবিনের ভেতরে ঝড়ের সৃষ্টি হলো। সেই ঝড়ে মায়াকেও বুঝি আজ তোলপাড় করে ছাড়বে। হঠাৎ দরজায় কড়া নেড়ে কেউ ডাকছে। কারো গলার শব্দে দুজনই ভ্রম হতে ফিরে আসে। ততক্ষণে রবিনের টি শার্ট, মায়ের ওড়না মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এলোমেলো চুল নিয়ে জামা ঠিক করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ায়। রবিন গায়ে টি শার্ট পরতে পরতে দরজা খুলে দেয়। মায়া ততক্ষণে ওড়না নিয়ে বাথরুমে গেছে। হ্যাঁ ভাবি, বলুন। চাচি আম্মা ওনার রুমে যেতে বললেন। রিঙ্কি ঘরে উকি দিয়ে বলল, কি করছিলেন? এত ডাকলাম সাড়া দিলেন না। ওয়াশরুমে ছিলাম ভাবি, বলেই মুখের ওপর দরজা আটকে দিয়ে বড় করে নিঃশ্বাস নেয়। এদিকে বেচারি রিঙ্কি থ মেরে রুমে ফিরে যায়। বেরিয়ে আয় রিঙ্কি। রিঙ্কি মাথা নিচু করে বের হয়ে হনহন করে চলে যায়। রবিন যে কিছু বলবে সুযোগই দিল না। রবিন মুচকি হেসে বলে, পাগলি, কদিন যে সামনে আসবে না লজ্জায় মাবুদ জানে। রিঙ্কি মায়ের রুমে গিয়ে দেখল মায়া নেই। বের হতেই মায়ার সাথে ধাক্কা লাগে। মায়া হকচকিয়ে যায়। কি ব্যাপার ননদি, ভয় পেয়ে গেলে নাকি? ওই একটু আর কি, খুঁজছিলে আমায় বুঝি? হ্যাঁ, কোথায় ছিলে? নিচে দেখলাম না তো। মায়ার বুক কেঁপে উঠল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ওই দারোয়ান চাচার কাছে গেছিলাম। এমন তোতলাচ্ছ কেন আপু? আর ওনার কাছে কেন গেছিলে? কোনো সমস্যা? মনে মনে রিঙ্কিকে মায়া গালি দিতেও ভুলল না। এই ভাইয়ার খোঁজ করতে। তুমি কি আর কিছু বলবে ভাবি? রিঙ্কি দাঁত কেলিয়ে হাসে। হাসছ কেন ভাবি? ভূতে ধরল নাকি? আমি সব দেখছি আপু। মায়া বিস্ফোরণ চোখে তাকায়। বুকে ধম শব্দ হচ্ছে। বুঝতে না দিয়ে বলল, কি দেখেছ তুমি ভাবি? ওই যে সেদিন রাতে আসল লেখিকা পরিযান ছাদে, দুই কপতি। আহ, কি রোমাঞ্চকর দৃশ্য! মায়া শুকনো এক ঢোক গিলে রিঙ্কিকে ভেতরে নিয়ে এসে দরজা ভিড়িয়ে দেয়। ভাবি, চুপ করো প্লিজ, কেউ শুনবে। কেউ জানে না বুঝি? না ভাবি, প্লিজ কাউকে বলিও না। কিন্তু একজন তো জানে গো। মায়া ভয়ার্ত চোখে তাকায়। তখনই রিঙ্কি উচ্চস্বরে হেসে বলে, সেই একজন আমি গো ননদি। তা কতদিন থেকে চলছে এসব? 3 বছর কয়েক মাস ভাবি। ঠিক আছে, চিন্তা করিও না আপু, কাউকে বলবো না। সময় হলে তোমরাই জানিয়ে দিও। মাথা নাড়িয়ে মুচকি হাসে। রিঙ্কি মায়ার গালে হাত বুলিয়ে চলে যায়। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোন নিয়ে ব্যালকনিতে যায়। খাওয়া শেষে মেহরাজ রুমে আসেনি। কোথায় গেছে কেউ জানে না। রিঙ্কি পিচকুকে খুঁজতে লাগিয়ে দিয়েছে। সে ব্যালকনিতে এসে পরিষ্কার করতে শুরু করে। 3টা সিগারেটের প্যাকেট পড়ে আছে।
সারা মেঝেতে অর্ধেক সিগারেট। রিঙ্কির থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে রুমের ভেতরে চলে যায়। বয়সের অধিক ছোট মেয়ের হাতে থাপ্পড় খেয়ে থতমত হয়ে গেছে যে কিনা তারই বউ। প্রচণ্ড ইগোতে লেগেছে মেহরাজের। কষ্টের দেয়ালে হাত দিয়ে বাড়ি দিয়েও ক্ষান্ত হয়নি, তাই সিগারেটের ধোঁয়ায় উড়িয়েছে কষ্ট, পুড়িয়েছে হৃদয়। ব্যালকনি পরিষ্কার করে রিঙ্কি ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে পিসকু রোহানকে খুঁজতে লাগলো। তখনই দৌড়ে এসে ঢুকলো রোহান। দুই হাঁটুতে হাত ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ভাবি ভাবি, ভাইয়া পুকুর পাড়ে বসে আছে। রিঙ্কি সেদিকে পা বাড়ালো। মাপও নিবে, কিছু প্রশ্নের উত্তর নিবে। সে তো এখনো জানেই না তার বর কি কাজ করে। হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে পুকুর বাড়ি গিয়ে থামলো। পাশে যে রিঙ্কি এসেছে মেহরাজ বুঝতে পারলো, বুঝেও তাকালো না। তাই রিঙ্কি নিচ থেকেই কিছু দূরত্ব রেখে বসলো। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আপনি কি রেগে আছেন আমার উপর? মেহরাজ না তাকালো, না দিল উত্তর। সে এক মনে পুকুরের শাপলা ফুলের দিকে তাকিয়ে আছে। শুনুন, ভুল তো মানুষেরই হয়, তাই আমিও না হয় একটা ভুল করে ফেলেছি। দয়া করে মাফ করে দিন। এভাবে চুপ করে থাকবেন না মেহেরবাবু। এই নামে তার মা ডাকতেন। নিজের ডাকনাম বউয়ের মুখে শুনে বুকে শীতল শিহরণ বয়ে গেল। তবুও মেহরাজ প্রতিক্রিয়া দেখালো না। শুকনো ঢোক গিলে নিজেকে দমিয়ে রাখলো। রিঙ্কি এবার কেঁদেই দিল, কিছু তো বলুন, অন্তত একবার তাকান আমার দিকে। মেহরাজ চোখ বন্ধ করে নিল, আটকে দিল নিঃশ্বাস। সে ভুলেও তাকাবে না, না প্রকাশ করবে মনের অনুভূতি। কাল রাতের ঘটনার আর কিছু বলতেই দিল না রিঙ্কিকে। হনহনিয়ে চলে গেল মেহরাজ। রিঙ্কি হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। পৃথিবীটা বড়ই নিষ্ঠুরতম, তার থেকেও নিষ্ঠুরতমের পরিচয় দিল মেহরাজ। একটা থাপ্পড়ই যদি আপনার ইগোতে লাগে মেহরাজ সাহেব, সেদিন রাতে তো আপনার কটু কথাগুলো আমার মনকে বিষিয়ে তুলেছিল। নিজের কান্নাকে দমিয়ে রাখতে পারিনি। কষ্টে তার আর অপমানে বুক ভার হয়ে এসেছিল। নিজে কাছে না এসে বোনকে পাঠালেন। এটা কি অবহেলা নয় মিস্টার মেহরাজ? তাচ্ছিল্য হেসে চোখের পানি মুছে রিঙ্কি উঠে দাঁড়ায়। গুটিসুটি পায়ে বাড়িতে ফিরে আসে। বাসায় ফিরে এসে রবিনের খোঁজে ছাদে গিয়ে মায়া আর রবিনের ঘুনসুটি দেখে থমকে দাঁড়ায়। দরজার আড়ালে মেহরাজ। মেহরাজের মনে হলো এটা ঠিক না। হাজার হলেও আমি ওদের বড় ভাই, এসব নেগেটিভ চিন্তা করা হয়তো তার ঠিক হচ্ছে না। ভাবনা শেষে ছাদে এক পা দিতেই চোখে পড়ে রবিন মায়ার গালে চুমু দিয়ে মিটমিট হাসছে, আর মায়া লজ্জায় চিবুক নামিয়ে রেখেছে। সাথে সাথেই মেহরাজ ছাদ থেকে নেমে আসে। নেমে এসে রিঙ্কির মুখোমুখি হয়। মেহরাজ এক পলক দেখেই রুমের দিকে পা বাড়ালো। রিঙ্কি অশান্ত মন শান্ত করতে পা বাড়ালো ছাদে। তখন মুচকি হেসে হেসে নেমে আসছে রবিন। রিঙ্কিকে দেখে বলল, আরে ভাবি, ছাদে যাচ্ছেন? যান, মায়া আছে সেখানে, একটু সাহায্য করুন। মুচকি হেসে রিঙ্কি বলল, আমার থেকে আপনার সাহায্য মায়ার বেশি প্রয়োজন দেবরজি। রবিন অবাক হলেও পাত্তা না দিয়ে বলল, হ্যাঁ, ভাইয়ের সাহায্য তো সব সময় প্রয়োজন। আসছি ভাবি, বলেই এক প্রকার দৌড়ে পালালো। রিঙ্কি মুচকি হেসে ছাদে যায়।
রাত 9টা। ডিনার শেষে সবাই সবার রুমে ব্যস্ত, আর এদিকে রিঙ্কি ব্যস্ত মেহরাজের অপেক্ষায়। সোফায় বসে বারবার দরজার দিকে তাকায়, আরেকবার ব্যালকনিতে তাকায়। কারো পায়ের শব্দ শুনে রিঙ্কি দরজার দিকে তাকায়। তখনই মেহরাজ রুমে এসেই ব্যালকনিতে গিয়ে ল্যাপটপ নিয়ে বেরিয়ে যেতেই রিঙ্কি সামনে এসে দাঁড়ায়। এভাবে মুখ ফুরিয়ে নেবেন না, একটাবার আমার কথা শুনুন। মেহরাজ রাগ রাগ মুখ নিয়ে রিঙ্কির পানে তাকায়। রিঙ্কির বুক ধুক করে ওঠে। শুকনো এক ঢোক গিলে বলতে শুরু করে, কাল রাতের জন্য দুঃখিত, আমার উচিত হয়নি আপনাকে। মুহূর্তেই কিছু নরম অনুভূতিতে আবদ্ধ উন্মাদের মতো চিকন নরম দুটি ঠোঁট নিজ ঠোঁটের অধীনে নিয়ে নিল মেহরাজ। এক হাতে ল্যাপটপ, আরেক হাত রিঙ্কির গলায়। রিঙ্কি মেহরাজের থেকে ছাড় পাবার অনেক চেষ্টা করলো, কিন্তু মেহরাজ একটুও ছাড়ল না। রিঙ্কির ব্যথা চেষ্টাতে ঠোঁটে জ্বলন বাড়িয়ে দিচ্ছে মেহরাজ। কয়েক মিনিট পর মেহরাজ ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রিঙ্কি দৌড়ে ওয়াশরুমে গেল। মেহরাজ আর দাঁড়িয়ে রইল, বড় বড় পা ফেলে ঘরের বাইরে গেল। রিঙ্কি নিজেকে আয়নায় দেখছে, হাত পা এখনো কাঁপছে রিঙ্কির। উথাল পাথাল ঢেউ খেলছে তার হৃৎপিঞ্জরে। এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রিঙ্কি। কাঁপা কাঁপা হাতে নিজের ঠোঁটে হাত রাখল, চোখ বন্ধ করে নিল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল রিঙ্কি। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে দেখে মেহরাজ কোথাও নেই। লজ্জা কি উনি পাচ্ছেন? আজব, এভাবে চলে গেল কেন? সামনে ঘোরাঘুরি করে কোথায় আমার লজ্জা বাড়াবে, তা না করে এই লোকটা কই গেল? আসুক এবার, লজ্জা আমি পাওয়াবো বলে আবার খিলখিল করে হাসল রিঙ্কি। বিছানায় গা এলিয়ে দিল। অপেক্ষা করতে লাগলো মেহরাজ আসার। 11টা বাজে, মেহরাজ আসেনি ঘরে। রিঙ্কি ঘুমানোর চেষ্টা করেও এক ফোঁটা ঘুমাতে পারেনি। না ঘুমানোর জন্য মাথা ব্যথায় উঠে রিঙ্কির, তাই নিচে যায় চা বানাতে। চাচির রুম থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে, দরজাও এখনো খোলা। ভাবলো মেহরাজ ওখানে আছে। মনে মনে বুদ্ধি করলো মেহরাজকে ওখানে গিয়েই লজ্জায় ফেলবে। ঠোঁট বাঁকিয়ে হেসে পা বাড়ায়। দরজায় কড়া নাড়ার আগেই হাত থেমে যায় রিঙ্কির। রবিনের সাথে জিমির বিয়ের কথা শুনতেই চাচা আর নানি মিলে এসব আলোচনা করছে। রিঙ্কি দৌড়ে রুমে আসে, এসে বিড়বিড় করছে, না না, এসব কি শুনলাম? আল্লাহ, সামনে বড় বিপদ আসতে চলেছে, আর উনি চলে যাচ্ছেন। না না, আটকাতে হবে, ওনার বোনের ব্যাপারটা জানাতে হবে। ভাই হিসেবে অবশ্যই বোনকে বিপদে ফেলে যাবে না। প্লিজ মেহের বাবু, তাড়াতাড়ি আসুন প্লিজ। কেন দেরি করছেন আসতে? উফ, কথাগুলো আপনাকে না বলতে পারলে আফসোসের শেষ থাকবে না। মেহরাজের অপেক্ষায় থাকতে থাকতে রিঙ্কি সোফায় ঘুমিয়ে পড়ে। কখন যে চোখে ঘুম এসে গেছে রিঙ্কি বুঝতে পারেনি। মেহরাজ রুমে আসে, তখন ফজরের আজান দিচ্ছে। ঘুমন্ত রিঙ্কিকে এক পলক দেখে নিল, তারপর কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। গায়ে কাঁথা মুড়িয়ে দিয়ে ঠোঁটে অনামিকা আঙ্গুল ছোঁয়ায়। ঠোঁটের কোণে লাল হয়ে আছে। মুচকি হেসে উঠে ব্যাগে কাপড় গুছিয়ে রাখতে শুরু করে। প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নেয়। গোছানো শেষে গায়ের টি শার্ট খুলে রিঙ্কির পাশে শুয়ে পড়ে। সকাল 7টা। রিঙ্কি, জিমি আর রোহান বাদে সবাই সদর দরজায় দাঁড়িয়ে আছে। মেহরাজ দাঁড়িয়ে আছে গাড়ির সাইডে। ড্রাইভার গাড়ির
ডিকিতে মেহরাজের মালপত্র তুলছে। মায়া অনেকবার রিঙ্কিকে ডাকতে চেয়েছিল, মেহরাজ ডাকতে দেয়নি। মেহরাজ কিছুক্ষণ পর উঠে ঘুমন্ত রিঙ্কির কপালে আলতো করে চুমু দিয়ে ফ্রেশ হয়ে নিজে রেডি হয়ে নিচে নেমে এসেছে। বেচারি রিঙ্কি বুঝল না তার মেহেরবাবু চুপিসারে একাই ভালোবাসা বিনিময় করে চলে যাচ্ছে বহুদূর বহুদিনের জন্য। নিচে মেহরাজ চাচা চাচি আর নানিকে পা ছুঁয়ে ঝালাম করে নিল। চাচা মাথায় হাত বুলিয়ে দিলেন, মায়াকে বুকে টেনে নিল। মায়া ফুঁপিয়ে উঠল, বুক থেকে তুলে চোখের পানি মুছে নিল। ততক্ষণে রোহান দৌড়ে আসে, এসেই মেহরাজের কোলে ঝাঁপিয়ে ওঠে, রবিনের ঘাড়ে হাত রাখে, যেন বুঝিয়ে দিচ্ছে তার বউ আর বোনের জন্য সেই একমাত্র ভরসার স্থান। রবিনও মুচকি হেসে বুঝিয়ে দিল চিন্তা না করতে। রোহানকে কোলে থেকে নামিয়ে গাড়ির দিকে অগ্রসর হয়। পেছন ফিরে তাকায় উপরে। মায়া বুঝল রিঙ্কিকে খুঁজছে তার ভাই। এক পা গাড়ির ভেতরে দিয়ে আবারও তাকালো। তপ্ত শ্বাস ফেলে উঠতে যেতেই কি যেন মনে করে আবার তাকায়, দেখতে পায় রিঙ্কি এলোমেলোভাবে দৌড়ে এসে সদর দরজায় দাঁড়ায়। দুজনে চোখাচোখি হয়। রিঙ্কি অবাক চোখে দেখছে মেহরাজকে। মেহরাজের গায়ে আর্মির পোশাক, বড় বড় চুলগুলো ছোট করেছে, মুখে খোঁচা খোঁচা দাড়িগুলোও নেই, এ যেন অন্যরকম মেহের। রিঙ্কি অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে মেহরাজের শীতল চাহনি, চোখে চোখে কথা বিনিময় চলছে। কেউ কোনো শব্দ ব্যয় করল না। মেহরাজ গাড়ির ভেতরে ঢুকে গাড়ি ছাড়ার নির্দেশ দিতেই গাড়ি চালু করে ড্রাইভার। মেহরাজ চোখ বন্ধ করে গা এলিয়ে দেয় ছিটে। গেট পেরিয়ে যায় গাড়ি। রিঙ্কির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে নেয় রিঙ্কি। শাড়ি খামচে ধরে কান্না বন্ধ করার চেষ্টা চালায় রিঙ্কি। সবাই চলে গেছে। মায়া রিঙ্কির কাঁধে হাত রাখে। রিঙ্কি মায়ার দিকে অসহায় চোখে তাকায়। কাঁদিও না পাগলি, কয়েকদিন পর আবার আসবে ভাইয়া। মায়াকে জড়িয়ে ধরে রিঙ্কি। মায়া রিঙ্কিকে ধরে ভেতরে নিয়ে আসে। সোফায় বসতেই চাচি বলে ওঠে, হয়েছে বউ, মোমের পুতুলের মতো বসে স্বামী শোক পালন করতে হবে না। মরতে যায়নি, কাজে গেছে। শেষের কথায় রিঙ্কির বুক কেঁপে ওঠে। বিস্ফোরণ চোখে তাকায় চাচির দিকে, চোখে টলমল করছে পানি। মায়া কাতর চোখে দেখছে তার মমতাহীন চাচিকে। তাকিয়ে না থেকে যাও রান্নাঘরে, রান্নার ব্যবস্থা করো। মায়া, আমার রুমে আয়, কোমরটা খুব ব্যথা করছে। রবিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ইচ্ছেটা কি মা, অন্তত নিজের এই রূপটা ভাবিকে দেখাও না। মায়ার সাথে যা করো ওনার সাথে করিও না। রবিন, তোর কাছে শিখবো কার সাথে কেমন ব্যবহার করব। রবিন ভাই, চুপ থাকো দয়া করে। তোমার মতো মেয়ে জন্মেও দেখিনি, অসহ্যকর একটা। একই তোর ছেলে দেখি তোর এই বিপক্ষে। বলি, দুধ দিয়ে কাল সাপ পুষেছিস। কাল নাগিনীর ঘরে কাল সাপই তো জন্মে, তাই না নানিমা? আসল আগুন চোখে তাকায় রবিনের দিকে তার মা। রবিন পাত্তা না দিয়ে বাইরে চলে যায় হনহনিয়ে। রবিনের নানিমা হতাশ করছেন। তার নিজের মেয়েকে ছেলেকে বিয়ে দেওয়ার কথা বলছেন। চাচি, চলুন আপনার কোমর মালিশ করে দেই। মায়ার দিকে তাকায়। মায়া ভরকে যায়, মাথা নামিয়ে নেয়। রিঙ্কি বাকরুদ্ধ হয়ে গেছে বাড়ির মানুষের আসল চরিত্র দেখে। চোখের পানি মুছে রান্নাঘরের দিকে যেতেই
চাচার মুখোমুখি হয়। চাচা রিঙ্কির মাথায় হাত বুলিয়ে দিয়ে রবিনের মায়ের দিকে তাকিয়ে বলে, মেয়েটার সাথে অযথা চিল্লাচিল্লি করিও না, বোঝে বলেই কাজে চলে যায়। অবাকের চরম পর্যায়ে মায়ার চাচি, সবাই যাচ্ছেটা কি? রিঙ্কি মাথা নিচু করে যেতেই, থাক তুমি যাও, বিশ্রাম করো গিয়ে। মায়া আয়। চাচা চাচির পেছন পেছন গেল রান্নাঘরে। রিঙ্কিও গিয়ে দাঁড়ালো চাচির পেছনে। তা দেখে আবার বাজখাই গলায় বলল, বললাম না গিয়ে বিশ্রাম নিতে, এখানে কেন এসেছো? রিঙ্কি মুখ খোলার আগেই মায়া বলল, ও ভাবি, যাও তুমি, আমি সামলে নিব। মায়া চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতে আর চলে যেতে। কেটে গেল 6 মাস। মায়ার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে 1 সপ্তাহ হলো। ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রবিন প্রচুর সাহায্য করছে। এদিকে রিঙ্কিকেও সামলাচ্ছে। রিঙ্কির সামনে টেস্ট পরীক্ষা। মায়ার সাথে রিঙ্কিকেও সময় দিচ্ছে। রবিন জেনে গেছে রিঙ্কি তাদের সম্পর্কের কথা জানে, তাই রিঙ্কির সামনেই চলে তাদের খুনসুটি। রিঙ্কির মন খারাপ হয়। মেহরাজের কথা তখন তার খুব মনে পড়ে। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। 6 মাসে মেহরাজের সাথে রিঙ্কির কথা হয়েছে একবার, তাও ভুল করে। সেদিন রিঙ্কি মায়ার রুমে ছিল, মায়ার ফোনে গেম খেলবে বলে। মায়া ছিল রবিনের সাথে ছাদে। সবার সাথেই মেহরাজ কথা বলে, শুধু বলে না রিঙ্কির সাথে। রিঙ্কির মনে এই নিয়ে কত অভিযোগ। রবিন এখন বাসায় না থাকলে চাচি সেই সুযোগ লাগিয়ে রিঙ্কিকে অনেক কটু কথা শোনায়। কেননা রবিন আজকাল মুখের ওপর প্রচুর কথা বলে। সময়টা সন্ধ্যা। রিঙ্কি কালো রঙের গ্রাউন পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রিঙ্কি মেহরাজ চলে যাওয়ার পর থেকে গাউন পরা শুরু করেছে। রিঙ্কির চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে মনে গালি দিল নিজেকে, কি বেহায়া রে তুই, যে তোর খোঁজ নেয় না তার কথা ভেবে চোখের পানি ফেলছিস। তুই কি আদৌ ওর মনে আছিস? নিতে পেরেছিস জায়গা করে বুকের হৃৎপিণ্ডটায়? আচ্ছা, উনি কি আমার কথা ভাবে? আমাকে নিয়ে কল্পনায় হারায় আমার মতো করে। আমার ছোট মনে কত কল্পনা সাজায় আমার একান্ত মানুষটাকে নিয়ে। ছোট একটা সংসার, ছোট ছোট আবদার, সমুদ্র সমান ভালোবাসা। বছরের শেষ সদস্য আনবো। শেষ কথাটাতে রিঙ্কি হেসে ফেলল। হঠাৎ নিচ থেকে আসা শব্দে রিঙ্কির ঘোর ভাঙে। চোখের পানি মুছে নিচের দিকে পা বাড়ায়। চারিদিকে ভাবসা গরমে অতিষ্ঠ যেন প্রকৃতির সব কিছু। কেমন চুপচাপ চারপাশ। গাছের পাতাগুলো যেন অভিমান করছে গরমের সাথে। একতলা ভবনের ছাদে গিয়ে বাতাসের আশায় দাঁড়িয়েছে মেহরাজ। ডান হাতে গরম ধোয়া ওঠা কফির মগ, বাম হাতে রেখেছে প্যান্টের পকেটে। আকাশে বড় থালার মতো চাঁদটার দিকে তাকিয়ে আছে এক মনে। মনে মনে জপছে হাজারো কল্পনা। সেই কল্পনা রাজ্যের রানী হলেন রিঙ্কি। কি যেন মনে করে ঠোঁট এলিয়ে হাসলেন। বিড়বিড় করে বললেন, অভিমানগুলো জমিয়ে রাখো মেয়ে। কোনো এক রাতে ফুলের বিছানায় তোমার ওই মেঘের মতো দেহের প্রতিটি ভাঁজে বৃষ্টি হয়ে নামব। অভিমান ভিজিয়ে দিয়ে শুষে নেব। বৃষ্টি হয়ে ভেজাবো, রোদ হয়ে শুকিয়ে নেব। তোমার সুখ দুঃখ দুটোরই কারণ আমি হব। বাম হাত দিয়ে ফোন বের করলো। কফিতে এক চুমুক দিয়ে ফোন দেয় রবিনকে। একবার দুবার, একে একে 5 বার দেওয়ার পর না ধরায় কল দিল মায়ার নাম্বারে। পুনরায় একই ঘটনা ঘটল। মেহরাজ একটু ভয় পেল।
ওদের সম্পর্কের কথা চাচি জানলো না তো, ফোন ধরছে না কেন? সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।